দেখো ও বলছে কাল থেকে এই ছেলেটা না খেয়ে আছে, তোমাকে দেখার ব্যাপার নাই, তুমি গুড়ি গুড়ি মারাইতেই এখনকার মতন ওই তোকে চন্দন ঘষতে দিলাম মানে ঘু করে ঘষবি, কাজ হবে না ওকে, ওর মধ্যেও রসবোধ দিতে হবে। চন্দন ঘষার সময় কিছু মন্ত্র থাকে যেটা বলতে হয়। রসে বসে ক্রিয়া করতে হয়, ক্রিয়া করার সময় দাঁতে দাঁত লাগবে নেই, শুভ কর্মের সময় দাঁতে দাঁত লাগবে নেই, গুরুদেব বলতে তাতে দাঁত লাগছে না বলতে? মানে এই দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে আচ্ছা, মানে মন্ত্র বলতে বলতে করো, ঠিক আছে। দাঁতের মধ্যে দাঁত পিছিয়ে তুমি কাজ করবে না, লীলা খেলা তুমি দেখো না, এই যে হাত মারছে আর আগুন নামছে, হাত তুলছে আগুন উঠছে, হুম। এটা একদম সিদ্ধ পুরুষেরই কাজ। না, এটা কিন্তু আমি আপনার ক্ষেত্রেও শুনেছি, আপনার হাতের দেওয়া কারণ কেউ খায় না। এটা কিন্তু আমি আপনার শিষ্যর মুখেই শুনেছি। বুঝো ওই যে পূর্ণাভিষেক হয়ে গেছে, তার একটা চক্র লাগে, সে আমার ভরসা, তারপরে ছেড়ে দিয়ে ওই গুরু নিন্দা করে আবার আর একটা গুরু ধরছে। এই হচ্ছে শিষ্যরা। আর আমাদের সময় একটা গুরুই যথেষ্ট, উনি চলে গেলেন, দেহ রাখলেন, আলাদা ব্যাপার। সত্যটা ভয়ঙ্কর। নমস্কার, আমি সুপর্ণা, আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত মেডিটেল এজেন্টে আপনাদেরকে স্বাগত। আজ ঘটনা নয়, গল্প নয়, আজ কোনো সাধনাও নয়, আজ আমাদের অশোক মহারাজের গুরুর কিছু বাণী, কিছু ঘটনাই বলতে গেলে শুনবো। আগেও মহারাজ বলেছেন যে ওনার গুরুকে নিয়ে, গুরুদেবকে নিয়ে অনেক কিছু বলবেন। তো আজ গুরুর জীবন নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো সময় নষ্ট না করে আমাদের শ্রদ্ধেয় অশোক মহারাজের, যিনি গুরু, যার হাত ধরে উনি তন্ত্রের জীবনে এসছেন, তার ঘটনাগুলি শুনি। তাই মহারাজ কেমন আছেন? মায়ের আশীর্বাদে সবার ভালোবাসায় ভালো। তাহলে এবারে যদি একটু আপনার গুরুর, অনেক কথায় কথায় শুনেছি গুরু এরকম বলেছেন, গুরু দিয়েছেন, শিক্ষা দিয়েছেন বা কিছু, গুরুর জীবনী যদি কিছু একটু বলেন। গুরুর ক্ষেত্রে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গুরুর সংস্পর্শে এসেছি, বড় হয়েছি বিভিন্ন গুরুর কাছ থেকে, বিভিন্ন রকম ভাবে তার ভালোবাসা, তাদের স্নেহ, তাদের আশীর্বাদ লাভ করেছি। তার মধ্যে কয়েকটি গুরু আমার কাছে খুব স্পেশাল ভাবে দাগ কেটে গেছে। তার মধ্যে পাগল বলে আমি আমার গুরুকে ডাকি, কারণ আমাদের একটা জায়গায় পাগল ব্যাপারটা ছিল, আচ্ছা ভবা পাগলা সম্প্রদায়ের থেকে। আচ্ছা, তো সেইখানে পাগল ব্যাপারটা আমাদের আসে। সেখানে আমার গুরুদেবের গল্প অনেক রকমের আছে, গল্পের শেষ নেই, যে তার জীবন কাহিনীতে অনেক রকমের ঘটনা আমরা দেখেছি। তো সেই রকমই ঘটনা তার মানে তার জীবন দশায়, জীবিত থাকা অবস্থায়, মৃত থাকা অবস্থায় তার অনেক আশীর্বাদ, অনেক ঘটনা আমি লাভ করেছি। যেরকম মানুষ জীবিত থাকা অবস্থায় হয়তো গুরুদেবের কাছ থেকে তার আশীর্বাদ, ভালোবাসা পায়, কিন্তু আমি আমার গুরুদেবের দেহ রাখার পরেও পঞ্চভূতে তিনি থাকবেন বলেছিলেন আমাদেরকে। যখন আমি কথা হতো, গল্প হতো, অ্যাকচুয়ালি গুরুদেবের সঙ্গে গল্পটা অনেক বেশি হতো। আমি তো সকাল 10টায় যেতাম, তার কাছ থেকে আমি আসতাম হচ্ছে 2:30-3টের সময়, দুপুর 2:30। এবার আবার তোমার এই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে তারপরে যেতাম, রাত্রিবেলা 11টার সময় তার কাছ থেকে আসতাম। তো এই সময় বিভিন্ন ক্রিয়া আমি তার কাছ থেকে শিখেছি। ক্লায়েন্টরা আসতো, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ক্লায়েন্টদের কিভাবে হ্যান্ডেল করে, তার সাথে সাথে বিভিন্ন ক্লায়েন্ট এসছে, তাদের কাছ থেকে কাজ ধরেছে, ধরো সেরকমই কাজ কিভাবে কাজ করতে হয়। যেরকম আমার মনে আছে ব্যাংককের একজন প্রডিউসার এসছিলেন তার কাছে কাজ করার জন্য, বর্ষার সময়, আমাদের এখানে বর্ষায় একটু জল জমে যায়। ব্যাংকক থেকে এসেছিলেন, মানে উনি এখানকারই বাসিন্দা নাকি? ব্যাংককের বাসিন্দা।
এইখানকার যারা ওই লোকজন আছে না যে ব্যাংককে কাজ বাজ করে, তো সেইখানের সঙ্গে তাদের সঙ্গে আলাপ, হুম। সেই আলাপেতে তার সাথে তাকে নিয়ে এসেছিল ওইখান থেকে। সেইখানে তো সেই মানুষটা যখন আসে, তো ওই বৃষ্টি রাত্রিবেলা হুম। ড্রেনের মধ্যে পড়ে যায়। ড্রেন আর রাস্তা তো আচ্ছা। বোঝা যায় না জলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ড্রেনের মধ্যে পড়ে গেছে। সেই হুম। অবস্থায় হাত পা দিয়ে ওই কোনো রকম পরিষ্কার করে তার কাছে আসে। তো এখানে কি হয়, আমরা কি করি, আমার ক্লায়েন্ট আমার কাছে আসছে, আমি কাজ করি হুম। না, আমার গুরুদেব আমাকে বসিয়েছিলেন কাজে। তখন আপনি কি জানতেন সবকিছু? আমি আমার মতন জানতাম, কিন্তু কি ক্রিয়া হবে, হুম। কি করতে হবে, কিছুই জানতাম না। ওনার কি কাজ ছিল? ওনার ওই, যেহেতু ওনার সিনেমা প্রডিউস হয়, হুম। সেহেতু সিনেমাটা যেন ভালো চলে, আচ্ছা, আর তার সাথে সাথে আর্থিক উন্নতির কাজ ছিল। মানে যেটা আপনি বলেন ধনদা। ধনদা ক্রিয়া। আচ্ছা। গুরুদেব আমাকে ওখানেই বসিয়ে হুম। এই ক্রিয়া করিয়েছিলেন। মানে আমার প্রসেসটা উনি বলে দিয়েছিলেন? প্রসেসটা নয়, শুধু তিনি বসেছিলেন, হুম। বসে ওই ব্যক্তির জামা দিল, হুম। জামার ওপরে আমি বসলাম, বললো এটাই হুম। আসন করে পেতে বস। ব্যাংককের ব্যক্তিটির জামায়? হুম। তার আচ্ছা ওই জামাটাই আসন, তার উপরে আচ্ছা বসলাম। আচ্ছা একটা মন্ত্র বলে দিল যে এই মন্ত্র জপ কর। আচ্ছা। সেই মন্ত্র জপ করলাম। হুম। জপ হয়ে যাওয়ার পর হয়েছে, হুম। যেহেতু উনি বাংলা ভাষায় কথা বলতেন, হুম। হয়েছে, হুম। আলাম হ্যাঁ হয়ে গেছে। তারপরে আবার বাইরে একটা ক্রিয়া করলো, হুম। জিনিস সাজালো, বলে এইটা কর, এইভাবে কর। হুম। সেইভাবে করলাম। হুম। কিছুক্ষণ পর বললো হয়েছে, বললাম হুম। হ্যাঁ হয়েছে। তারপরে আর একটা ক্রিয়া দিল। হুম। যখন সেই ক্রিয়া করছি তখন আমার পিঠের মধ্যে হাত রেখে রয়েছেন, আর আমি ক্রিয়াগুলো যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবে সেগুলো করলাম। হুম। কাঠি দিয়ে যন্ত্রমঙ্কন, কাঠি দিয়ে রক্ত দিয়ে লিখে, কাঠি দিয়ে রক্ত যন্ত্রমঙ্কন, দিয়ে? বলির রক্ত দিয়ে, আচ্ছা সেই রক্ত দিয়ে যন্ত্র লিখতে হয় আমাদের। আচ্ছা। তো সেই যন্ত্র মন্ত্রের দ্বারা তৈরি করে, গুরুদেব তৈরি করে কবচ দিয়ে তাকে কবচ প্রদান করলেন ক্রিয়া করে। হুম। তারপরে যজ্ঞ হলো, হুম। যজ্ঞের মধ্যেও আহুতি আমিই করলাম। হুম। তো এইভাবে তিনি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে কাজ শিখিয়েছেন। মানে এবং বলতে গেলে হাতে ধরে শেখানো। হুম, গুরুদেব হাতে ধরেই পুরো আমাকে শিখিয়েছেন। হুম। আজকে শিখিয়েছে বলেই হয়তো আমি এখনো পর্যন্ত এইভাবেই করে খেতে পারছি, বা আমি মানুষের জন্য, হুম। বা আমি আমার নিজের ইচ্ছে পূরণের জন্য মানুষের ইচ্ছে পূরণের কাজগুলো করে যাচ্ছি। আলটিমেট আমি পয়সা নিয়ে কাজ করি, তাহলে হ্যাঁ। পয়সা রোজগারটা আমার ইচ্ছে পূরণ, হুম। তাতে মানুষের ইচ্ছে পূরণ হচ্ছে। তা আমি আমার ইচ্ছে পূরণের জন্য তো মানুষের ইচ্ছে পূরণের কাজগুলো করছি, তাই না? একদম। সেই গুরুদেব আমাকে শিখিয়েছিলেন বলে। গুরুদেবের, আমার জীবনে গুরুদেবের অবদান প্রচুর রয়েছে, অবদানের শেষ নেই। হুম। তিনি যা যা ক্রিয়া আমাকে শিখিয়েছেন, তা আজকের দিনে দাঁড়িয়ে বা আজকের ডেটে দাঁড়িয়ে অনেক মানুষই সেই ক্রিয়া দেখেননি বা জানেন না। হুম। সেই কারণে বহু মানুষ আমাকে হিংসে করে, আবার বহু মানুষ আমাকে সম্মানও করে। হুম। কিন্তু সেই মানুষটাই আমাকে এত কিছু শিখিয়েছে। হুম। সেই মানুষটাকে আমি দেখেছি বিভিন্ন সময় শ্মশানেতে বিভিন্ন রকম ভাবে লীলা খেলা করতে, তার লীলা খেলার শেষ ছিল না। লীলা করতেন? হ্যাঁ। কিরকম ধরনের? এবার কি হয়, আমার গুরুদেব খুব সাদাসিধে ছিল, আচ্ছা তার ভক্তরা ছিল সেরকম, মানে আমার মতন শয়তান শয়তান ভক্ত, আচ্ছা। শিষ্য, হুম। প্রচুর শিষ্য। হুম। তো যেরকম আমার কাছের শিষ্যরা কৌশিকী অমাবস্যা বলে, মহারাজ ওর আগুনটা নিভিয়ে দিন, ওর আগুনটা নিভিয়ে দিন। তো মানে যজ্ঞের? হ্যাঁ, যজ্ঞের আগুনটাকে বেঁধে দিন। তো ওরকমই। এটা কি করা যায়? হ্যাঁ, করা যায় তো। না, আমি আগের দিনকে মানে কথা কেটেই বলছি, ফলহারিণী অমাবস্যার দিনকে আমি দেখছিলাম যে আগুনটা একটু কম হয়ে এসেছিল। আপনি কিছু একটা মন্ত্র বললেন, হুম। প্রজ্বলিত বলে সামথিং কিছু একটা মন্ত্র বলছিলেন, আমি এটা খুব নোটিস করেছিলাম। হঠাৎ করে দেখলাম আগুন পুরো চারিদিকে দাও দাও করে উঠলো। হুম। তো মন্ত্রের দ্বারা আগুনের জোর বাড়ানো যায়, বাড়ানো যায়। আগুনের গতিকে পরিবর্তন করা যায়, আগুনকে দিক দেখালে সেই দিকে আগুন দৌড়বে, এগুলো
করা যায়। তো ওই সময় থেকে তখন থেকে ব্যাপারটা আরো বেশি ইন্টারেস্ট জাগে। হুম। তো গুরুদেব ওই চিতা রয়েছে শ্মশানে, চিতাতে হুম, চলছে হুম। চিতার আগুনটা, তো গুরুদেবকে একটুখানি খুঁচিয়েছে। এবার পাগলি বলে, কেউ শিশিরদা বলে, একটু আগুন জ্বলছে আগুন জ্বলছে, হুম, একটু নিবাও 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 না নিবাও না নিবাও না। এবার এই কানের মাথাগুলো এরা খায় আর আমরা বার খাই। হুম, মানে এই শিষ্যগুলো বললে একটু গুরু হুম। এন্তু পায়। হুম, এখন আমি যেরকম এন্তু পাই উনিও সেরকম এন্তুই পেতেন। হুম, ব্যাস, এরকম মন্ত্র বলে মাটিতে হাত রেখেছে হুম, আর আগুন ধীরে 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 নামছে, আবার হাত তুলছে, আবার আগুন আস্তে 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 বাড়ছে। হুম, তো এই যে লীলা খেলা, তিনি দেখো না, এই যে হাত মারছে আর আগুন নামছে, হাত তুলছে আগুন উঠছে, হুম, এটা একজন সিদ্ধ পুরুষেরই কাজ। হুম, যিনি তন্ত্রোক্ত মন্ত্রোক্ত ভাবে হুম। সিদ্ধ শক্তিশালী পুরুষ, তিনি এই ধরনের ক্রিয়া করতে পারেন। তার লীলা খেলার তো শেষ নেই। হুম। আমরা যদি ভাবতাম এটা একটা, তাহলে আলাদা ব্যাপার ছিল। উনি এই শ্মশানেই যজ্ঞ হচ্ছে, সব শিষ্যরা রয়েছে, ভান্ডারাও হবে, হুম, ঠিক আছে, এই যজ্ঞ চলছে, তো উনি মূল আসনে বসেন। এই শিষ্যদের উনি এই একটা জিনিস ছিল, শিষ্যদের এইভাবেই তৈরি করতেন। মূল আসনে আর একটা শিষ্যকে বসিয়েছেন। মানে ইম্পর্টেন্স দিতেন শিষ্যদেরকে হুম, খুব। হুম, হুম। তার একজন শিষ্যকে বসিয়েছেন, আমাদের দুটো স্টপেজ আগেই থাকে। হুম। তো শিষ্যরাও জানো তো, শিষ্যরা শয়তান হয়, আর আমাদের আচ্ছা। মতন শিষ্যরা আরো বেশি শয়তান। তো আমাদের ইচ্ছে ছিল, ও যেহেতু বসেছে, ওর আগুন আমরা ধরতে দেবো না। আচ্ছা, মানে ওকে যেহেতু আসনে বসানো হয়েছে সেই জন্য ওর ওরা। পিছনে লাগতে হবে। আচ্ছা। তো আমি, আমার বাবা আর আরেকজন ছিল, এই তিনজন মিলে তার পিছনে পড়েছি, তার আগুন ধরতে দেবো না। এবার তিনজন তিনজনের মতন করেই আগুন বাজছে, কেউ কারুর সঙ্গে জুড়ে কিন্তু আগুনটা বাজছে না। আচ্ছা। এবার মূলাসনে সে বসে, গুরু এমনি বসে আছে। এবার ও বারবার খোঁচাচ্ছে, আগুন তো আর ধরছে না, বারবার খোঁচাচ্ছে। এবার গুরুদেব বলছে, তুই আগুনের পিছনে পন্দে পড়ে রয়েছিস কেন, ওর পিছনে তুই পড়ে আছিস কেন, হবে, জ্বলবে জ্বলবে। কিন্তু ওর তো টেনশন হচ্ছে, অত লোক, সেখানে আগুন যদি না জ্বলায়, ঝপ করে নিভে যায়, তাহলে তো ওদিক দিয়ে গালাগালি তো খাবেই খাবে, সম্মানটাও যাবে। সম্মানটাও যাবে। ও তো খোঁচাখুচি করছে, ঘি দিচ্ছে, কিছুতেই জ্বলছে না, কর্পূর দিচ্ছে, জ্বলে আবার নিভে যাচ্ছে। এবার কি হয়, আমাদের রসে বসের একটা ব্যাপার আছে। হুম, তো আমরা যখন খুব রোষ হয়ে ওঠে, তখন আমরা আমাদের বস্ত্রকে ছোট করি, আচ্ছা। কপিন টাইপ করে নিই হুম। বস্ত্রটাকে। তো আমরা জানের ওপরে ক্রিয়া করা শুরু করি। অলরেডি গুরুদেব তাই করছেন, কিন্তু ও কিছুতেই। ওর ওখানেই মন আছে যে আগুনটা জ্বলছে না। কিন্তু মজার বিষয়, এই জিনিসটা হলে গুরুদেব কিন্তু শিখিয়েছেন তোমায় কি করতে হবে, ও সেটা ভুলে গেছে। সেই মুহূর্তে ভুলে গেছে। দেখছে তো, এই তো প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে, ওর কিছুই হচ্ছে না। মজার বিষয় দেখো, আমরা যে তিনজন মিলে এই ক্রিয়াটি করেছি, সেই তিনজনকে গুরুদেব বিভিন্ন সময় তিনটে কাজ দিলেন। হুম। আমাদের ডাইভার্ট করার জন্য, আপনাদের ডাইভার্ট প্রথম জনকে বলল যে কারণ নিয়ে আসো, তো কারণ নেই, কারণ নিয়ে আসতে উঠে গেল খালের ওপারে। আমার বাবাকে বললো, শ্রীনাথ আপনি দাটা ধরেন, কাজটা ছেড়ে দাটা ধরলো। আমাকে কিছুক্ষণ, এবার ও আসছে না কারণ নিয়ে, দিদা একটু তোর গাড়ির মধ্যে কারণ আছে, নে আয়। আমার গাড়ি, আমি জানবো না কারণ আছে কিনা, আমিও বলদের মতন উঠে গিয়ে গাড়ি ধরতে গিয়ে বুঝলাম, মানে তো কারণ তো আমার গাড়িতে কোথায় দিয়ে কারণ আসবে। গাড়িটা ধরেছে, তখন হুঁশ এসছে যে আমার গাড়িতে কারণটা আসবে কোথায়, তো আমার গাড়ি, আমার গাড়িতে কারণ কোথায়, মাথা ঘুরিয়ে দেখি আগুন ধরে গেছে। ওখানে গুরুদেব মিচকি মিচকি আসছে। মানে উনি তো গুরুই, উনি তো বুঝতে পারছেন আমার শিষ্য কি কেরামতিটা করেছে। এবার দেখো ব্যাপারটা বোঝো তুমি, যে একে গুরুই বলে। একদম। তিনি হয়তো আমাদেরকে বকতে পারতেন, বাজে কথা বলতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। ডাইভার্ট করে বুঝালেন যে তোরা ভুল করছিস। ডাইভার্ট করে বোঝালেন ভুল করছি, আলাদা ব্যাপার,
তিনি বুঝতে পারলেন হ্যাঁ। সেটা তো বড় প্রমাণ। সেটাই, একদম একদম। আবার তিনি বুঝলেন যে আমরা এই আগুনটাকে বেঁধেছি, কিন্তু তারপরেও কিছু বলেননি, হুম, তার মানে আমরা কাজটা ঠিকই করছিলাম। ঠিকই করছিলেন, হ্যাঁ, ওটা তো করেই। হ্যাঁ, ব্যাপারটা বোঝে যে আমরা আগুনটা বেঁধেছি হুম, সেটা ঠিক পদ্ধতিতেই হয়েছে। হুম, আবার আমাদেরকে তুলে দিয়ে বোঝালেন যে গুরুদেব সেটা বুঝে গেছে। বুঝে গেছেন, সেটাই। এই গুরুদেবের হাজারো গল্প তুমি শুনতে পারবে, কারণ তার লীলা খেলার শেষ নেই। এই শ্মশানেতেই ভান্ডারা চলছে, ওই ওই দিনেরই, এই একই দিনের তার লীলা দেখো। বৃষ্টি এসছে ওই যজ্ঞের সময়, হুম। বৃষ্টি নেমেছে। ওই ওই ভদ্রলোক কি করছেন, মানে হ্যাঁ, আরেকজন যে যে শিষ্য যজ্ঞ ছিল? করছে সে তার যজ্ঞের এবার আগুন উঠে গেছে। হুম, হুম, এবার বৃষ্টি ঝমঝম ঝমঝম করে নেমে গেছে। হুম। এবার বৃষ্টি নামলে আমরা কি করব? বৃষ্টি নামলে তো যজ্ঞ নেমে যাবে। তাহলে আমরা ছাউনি দেবো। হুম, তাই করেছে। হুম, গুরুদেব যত বলছে যে দিস না রে, দিস না, দিস না, দেখো বৃষ্টি চারিদিকে পড়ছে, বৃষ্টি কিন্তু ওখানে পড়ছে না। হুম। বৃষ্টি দেখে তারা ওই ছাউনি দিতে গেছে, ছাউনি পুড়ে গেছে। না বৃষ্টি পড়া শুরু করলো। ছাউনির পরে বৃষ্টি পড়া শুরু করলো, এটা আবার কি সিস্টেম? ব্যাপারটা বুঝতে হবে তো, বৃষ্টি পড়া দেখে হুম, ওরা ছাউনি দিতে গেছে। বৃষ্টি ঝমঝম করে পড়ছে তো, দেখছি তো ঝমঝম করে, কিন্তু বৃষ্টি তো ওখানে পড়ছে না। হুম। বৃষ্টিটা পড়বে বলে ভেবে ছাউনিটা দিতে গেছে, আর গুরুদেব বারবার বলছে দিস না রে, দিস না। নেমে গেল। নিববে কি? ওই ছাউনিটা দিল, ঝমঝম করে বৃষ্টিটা পড়লো, তারপরে গালাগালি শুরু। গুরুদেবের গালাগালি তারপরেই শুরু হয়ে গেছে, তারপর কারণ উনি তো ওটা বেঁধে রেখেছিল, ওটা দিয়ে বাঁধনটাকে নষ্ট করলো, আর তার জন্য বৃষ্টিটা নামলো। বৃষ্টি তো ডায়ে বায়ে সামনে পিছনে সব জায়গায় পড়ছে, শুধুমাত্র ওই শ্মশান চত্বরটুকু, একটা ছোট্ট শ্মশান, সেই চত্বরটুকুতে বৃষ্টি পড়ছে না। আমাদের যজ্ঞকুণ্ডের থেকে এই এতটা দূরে দেয়াল, সেই দেয়ালের ওপারে পড়ছে। তাহলে কি হলো তখন? আর এই যজ্ঞকুণ্ড থেকে অতটা দূরে হচ্ছে তোমার এই খাল, খালেতে পড়ছে। আচ্ছা, শুধু ওইটুকু জায়গায় পড়ছিল না। মানে বৃষ্টিকেও বাঁধা যায়? হ্যাঁ, বৃষ্টিকেও বন্ধন করা যায়। তারপরে গালিগালাজ শুরু। হুম। গুরুদের মুখ একদম তো রেগুলার স্ট্যাম্প মারা, যেখানে দেবে সেখান থেকেই চলবে। গালাগালিতে পিএইচডি। গুরু হলে এই গালাগালির পিএইচডিটা চলে আসে মানে অটোমেটিক কেন, ভাবে। এটার কারণ কি? শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। মানে ওই গালাগালি শুনতে শুনতেই এই ব্যাপারটা মুখস্থ হয়ে যায়, তা অটোমেটিক তারপরের স্টেজে সেও তারগুলোকে মুখস্থ করিয়ে দেয়। মুখস্থ করে ওটাও দেয়। মন্ত্র একটা, ওটাও একটা মন্ত্র। সেই। গুরুদেবের হাজারো গল্প রয়েছে, আমার মনে আছে একটা হেবি সুন্দর ঘটনা। আমার যে রোগটা আছে, গুরুদেবেরও সেই রোগটা ছিল, কিরকম? ভুলে যাওয়া। ভুলে যান? ও, হুম। আপনি বলতেন ডায়েরিতে লিখে রাখেন। ভুলে যাওয়া রোগ আছে। আচ্ছা। তো দুবার এই ঘটনা ঘটেছে, ঠিক আছে? দুবারের, একটা তারাপীঠে, একটা বাড়িতে। দুবারের সাক্ষী আমি। আপনি ছিলেন হুম। সেই মুহূর্তে? কারণ আমি সারাক্ষণই থাকতাম, তাই দুবারের সাক্ষী আমি। তারাপীঠে মানে একজন পেমেন্ট করেছে, হুম, তারাপীঠ যাওয়া হয়েছে হুম। কাজ নিয়ে, এবার সে চলে যাবে ওখানে, হুম, তার যোগ্য হবে, হুম, ঠিক আছে? এবার ওই তারাপীঠ গিয়ে আবার সঙ্গে তো লোক যায়, ব্যাস তারাও জুটে গেছে। হুম। এবার তাদের সঙ্গে গল্পে 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 গুরুদেব ভুলে গেছে যে কার টাকা নিয়ে সে কাজে এসছে। মানেটা কি? মানে একটা ক্লায়েন্টের কাজ নিয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে, এবার সে তো পরে আসবে। হ্যাঁ। এবার এখান থেকে তো তারাপীঠ যাচ্ছি, চলো গুরুদেব আমারটাও করে দেবে, করে দেবে। এ জোগাড় হয়ে গেছে আরো লোকজন, হুম। তাদের যোগ্য হয়ে গেছে, যা, তারপর? ঠিক আছে? এবার যজ্ঞের অন্তিম পর্যায়ে হুম, পূর্ণাহুতি হবে, কারণ আমার গুরুদেব পূর্ণাহুতি দিতেন, উনি অক্ষয় হোমকুণ্ড রাখেননি কখনো। আচ্ছা। পুরো ক্রিয়া শেষ, পূর্ণাহুতি হবে, তখন লোকটা আসছে,
শিশুদা শিশুদা করতে করতে গুরুদেবের ওই আওয়াজ শুনে মাথায় এসছে এই ধরে যা। আর আমারও তখন মাথায় এসছে যা, মানে আমারও তখন কিন্তু মাথায় ছিল না যা কি হবে পাগল, হয়ে গেছে তো, শেষ তো, মাল শেষ, সব শেষ, শুধু পূর্ণাহুতির নারকেলটা বাকি আছে, নারকেল কলা এগুলোই বাকি আছে দেওয়া। এই তো আপনার জন্যই তো বয়া রয়েছি, আসেন 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 আসেন। যজ্ঞ শেষ, বলে হ্যাঁ আপনার জন্য ওয়েট করতেছি, তো এটা পূর্ণাহুতিটা তো এর জন্য দেওয়া হয় নাই। সংকল্প হলো অন্য লোকের নামে, পূর্ণাহুতি হচ্ছে অন্য লোকের নামে, আলটিমেটলি কাজ হবে, দুজনেরই কাজ বেরিয়ে গেছে। দুজনেরই কাজ বেরিয়েছে। এই ছিল গুরুর শক্তি। বাহ। কি ক্ষমতা তার ছিল, তাহলে বোঝো যে সংকল্প করেছে সে অন্যের নামে, পূর্ণাহুতি হচ্ছে আর একজনের নামে, হওয়ার নিয়ম তো ওই একদম একই। তাহলে তার কতটা সেই শক্তির ওপরে বিশ্বাস হৃদয়ের, আর সেই শক্তি তার ওপর কতটা আস্থা, আস্থা, দুজনের কাজ বার করে দিল। আর একদম। তিনিও তার মানে যে পূর্ণাহুতির সময় কোনো ক্রিয়া হয় হুম, সেটাও তিনি দেখিয়ে গেলেন, যে এক্স্যাক্টলি। শুধু পূর্ণাহুতিতেও ক্রিয়া করে মানুষের রেজাল্ট বার করা যায়, শুধু পূর্ণাহুতিটুকুতেও তার ক্ষমতা অতটা ছিল। আমি অত বড় ক্ষমতাবান নই, তার ক্ষমতা অত বড়। এই একই ধরনের ঘটনা আবার তার বাড়িতে হয়েছে, আবার ভুলে গেছে, পুরস্কার মানুষ তো। অমাবস্যার দিন যজ্ঞ হয়েছে, পুরো যজ্ঞ শেষ, রাত্রিবেলা গুরুদেবকে রেখে আমি বাড়ি চলে এসেছি। পরের দিন সকালবেলা গিয়ে হোমকুণ্ড পরিষ্কার করে ফেলে টেলে 11:30 নাগাদ হবে, রাত, সকালবেলা পরের দিন। পরের দিনকে সব পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে। উনি তো ছোট হোমকুণ্ড হোম করতেন। এবার গ্রিলটা ঠকঠক করছে, কারণ সামনে বারান্দা, মায়ের রুম, এইদিকে দরজা, আমি এখানে বসে আর পাগল খাটের ওপরে শুয়ে। গ্রিল ঠকঠক করছে, মাথা শিশিরদার নেই, হলো হ্যাঁ আছে। বললাম পাগল লোক এসছে, ভুলে গেছে তো, কালকে হয়নি তো কাজ, কি আছে। ওনাকে ঢুকিয়ে আমি কি আছে খুঁজতে গেছি, সব জায়গা খুঁজে টুজে কিছু পাইনি, শুধু আমসরা পড়ে আছে একটা। আমসরা বলতে? আমসরা, আম গাছের পাতা। আচ্ছা, আমসরা, আমসরা লক্ষ্মী পঞ্চপল্লব, আমের পল্লব পড়ে আছে, আমসরা। এ বাবা, ফুলের মধ্যে ওটা তোকে লাগে না আমাকে কোনো কামে, ওই আমসরাটাই পড়ে রয়েছে। আমসরা পড়ে আছে, কয়লা খুললি কিছু নাই, সব তো ফেলে দিয়েছি ড্রেনে, পরিষ্কার হয়ে গেছে, ড্রেনের ওই পারে পড়ে আছে, সব পরিষ্কার। কি করে বসেন বসেন বসেন, আপনার তো এই কাজটার জন্য একটুখানি কাজটা বাকি আছে, আসেন, একটু বাকি। কি হয়েছে? কালকে তো পুরো কাজটা করছি, একটু বাকি আছে। দেখো শক্তি কেমন, যে এক সাধক চাইলে, আমার গুরু বলতো যে তান্ত্রিক ভিতর থেকে ওই কাপড় চোপড় রং চং মেখে তান্ত্রিক হতে যাস না। একটা তান্ত্রিক হাঁটতে হাঁটতেও তন্ত্রক্রিয়া করতে পারবে, তার ক্ষমতা, তার ওই তিথি নক্ষত্র বার গণ অত কিসের, সে জিনিসটা কিন্তু সে আবারও প্রমাণ করেছে তার ভক্ত। এই লীলা খেলা কেন বললাম, তার কারণ হচ্ছে এগুলো তো ভক্তদের কাছে, তার সন্তানদের কাছে, শিষ্যদের কাছে তিনি প্রমাণ রেখে গেছেন যে তন্ত্রের শক্তি কি আছে আর তাকে কিভাবে ব্যবহার করা যায়। ওই আমসরাটা কঙ্কালির মুখের ভিতরে ঢুকিয়ে, যে করটি হয়, ঠিক আছে, খপ্পরের মুখের ভিতর ঢুকিয়ে আর দুধ দিয়ে ওই ঢাললো আর মন্ত্র বললো, চালান ছাড়লো, 3 দিনের মধ্যে কাজ, তার রেজাল্ট বেরিয়েছে ওই আমসরা দিয়ে। আমি তখন পরে চলে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করেছিলাম যে পাগল, যদি এটা দিয়ে এটা ক্রিয়া হয় তাহলে আমার যজ্ঞ করার কি দরকার, বা এত কিছু করার কি দরকার। বলছে অতি লোভে তাতি পাপ। বলছে এটাতে ও জানে যে আমি বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করতে হবে ওর,
আর তুই যদি ওইটাতে এইটা করতে যাস, হুম। ও জানবে তুই ঠকাচ্ছিস, হুম, উদ্ধার করবে না, আরো বিপদে ফেলবে। আরো বিপদে ফেলবে। ওটা বুঝতে পেরেছো? রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা তুমি বিপদে পড়লে বিপদে সেটার পড়লে রাস্তা আলাদা, আর তুমি যখন বিপদে পড়বে না তখন পুরো রাস্তায় যেতে হবে। সেটাই 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 অবশ্যই। সে না হলে তো সবাই ওরকম ভাবেই করলে কোনো খরচাটাই লাগে না, সেটা তাকে ঠকানো হয় একদম। আর সেইভাবে কাজটাও হবে না। ওই কাজটা যদি ধরো স্বাভাবিক অবস্থায় তিনি করতেন, হুম, কাজ হবে না। হুম। তাহলে সেইখানেতে তিনি কি সংকল্প করছেন? যে আমার দ্বারা ভুল হয়েছে, আমি ভুলে গেছিলাম, আমার কাজটা বার করে দাও, আমার মান সম্মান রক্ষার্থে কাজটা বার করে দাও। তাহলে তার সেই করটি, সেই খপ্পর কতটা জাগৃত, বা একদম। তার সাধনা কতটা জাগৃত, হুম, যে তার ওই সময়ের ভার্সন সে বুঝতে পারছে, শুনতে পাচ্ছে, হুম, একদম। তাই না? এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও, সেটা আমি বলতেই পারি, আমি প্রত্যেকবার সেটা করতে পারি না, সেটা চিটিং করা হয়। শুরু অবশ্যই। থেকে শুরু তো আমি ওটা করতেই পারি না, না। না, কোনোদিনই না। আমি যখন শুরু থেকেই করব, তার হুম, মানে তো আমি চিটিং করছি। হুম, আজকে আমার ক্লায়েন্টদের আমি শুরু থেকে যজ্ঞক্রিয়া পরপর পরপর কাজ করাই, ক্লায়েন্টরা বিরক্ত হয়ে যায়, এই হুম, কেন এত কাজ করব, হুম, কেন বসবো, এত সময় দেবো। আলটিমেট যদি আমি এগুলো না করি, তার মানে আমি চিটিং করছি, চিটিং তোমার কাছ করছি। থেকে পয়সাটা নিচ্ছি, চিটিং করছি। হুম, সেও আমাকে ক্ষমা করবে না, সে রেজাল্ট বার করতে দেবে না। হুম, আজকের ডেটে দেখো, ফলোহারিণী অমাবস্যা তিথি গেছে হুম, দুদিন আগে। হুম, এই ফলোহারিণী অমাবস্যা তিথিতে আমার যতজন লোকের কাজ করেছি, তার মধ্যে অন্তত 5-10 জন লোক কি হুম, তার বেশি হবে, তাদের সবারই কাজ চলছে রানিং, হুম, কারোর তো কাজ শেষ হয়নি। হুম, 1-2-4 জন 5 জনের কাজ শেষ হয়ে গেছে, রিপিটেডলি আসে, তারা যেরকম রানিং যারা আছেন, হুম। তাদের মধ্যে সব কারোরই কাজ শেষ হয়নি, এরকম ব্যক্তিদের মধ্যে বেশ কিছু মানুষ কিন্তু আমাকে রেজাল্ট জমা করেছে, রেজাল্ট বেরিয়ে গেছে। আচ্ছা। বেশ কিছু মানুষ আমাকে রেজাল্ট জমা করেছে। আমি বললাম, দেখ, আমাকে জমা করে কিছু নেই, মাকে জমা করে। হুম, দেনেওয়ালা মালিক সে, আমি দেনেওয়ালা নই। আমি তো শুধুমাত্র প্রে করেছি এখানে, হুম, আমি তার কাছে শুধু অনুরোধ করেছি, আমি এবং তুই দুজনে মিলে। হুম, এগুলো হচ্ছে তাদের কাছে নিজেকে নিয়োজিত করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, নিজের সমস্যাটাকে জানানো, সে তোমাকে তার রেজাল্ট, একদম। সে তোমাকে তার উপহার দেবে, তার হুম, আশীর্বাদ দেবে। এখানে কিছু করে বলতে পারি না আমি এ কদিনে তোমায় রেজাল্ট দেবো। আচ্ছা, আচ্ছা। আজকের দিনে দাঁড়িয়েও কিছু মানুষ আমাদের এই ফেসবুক, ইউটিউবে মেসেজ করে, কদিন আমি রেজাল্ট পাবো, কি গ্যারান্টি আছে? ঠেকা নিয়ে কেউ বসে আছে নাকি রে বাবা? তুই কষ্টে ভুগছিস, ভোগ না, এটাই তোর প্রাপ্তি। এই ধরনের মনোবৃত্তিকর মানুষদের হুম, ওই কষ্টটাই তার প্রাপ্তি, ওটাই দরকার, তার জীবনে ওটাই দরকার। তুমি অনেক জায়গায় গেছো, তুমি আম চিনতে ভুল করেছো, তোমার ব্যাপার, তুমি গেছো কেন, কে যেতে বলেছে তোমাকে? সেটাই। তুমি পাপ করেছো, তোমার পাপের ফল তুমি ভোগ করছো, তুমি গেছো কেন? তাতে যদি তুমি ভগবানের দরবারে আগেই গুনতে শুরু করো কদিনে তিনি আশীর্বাদ দেবেন, বা সেই ভূত প্রেত আত্মা, প্রেতাত্মা, সেই ডাম্বরী দেবী, সেই ব্রেতাল, সেই ব্রহ্মদত্তিকের যিনি কাজ করছেন, তাকে যদি জিজ্ঞেস করো কদিনের রেজাল্ট বেরোবে, হুম, তার মানে তুমি কিনতে এসছো রেজাল্ট। এটা কি প্রোডাক্ট করা, তৈরি করার জায়গা নাকি? এটা কি মেশিন নাকি যে সমস্যা এখানে ঢোকালাম হুম, আর সুইচ দিলাম, ওদিক দিয়ে সমাধানটা বেরোবে? 2 কিলো সমাধান দিন, 4 কিলো সমাধান দিন। মানুষের মনোবৃত্তি এরকম, আর সেই মানুষের মনোবৃত্তিতে তাদের কোনোদিনও রেজাল্ট বেরোবে না। হুম, অন্তত তন্ত্র সাধনায় তাদের কোনো রেজাল্ট নেই, সে কোনোদিনও সেই রেজাল্ট পেতে পারে না। হুম, একদম। আমার গুরু বারবার বলতেন, যখন ক্রিয়া করবি রসে বসে ক্রিয়া করবি। ধীরে সুস্থে যেটাকে বলে। এখনকার মতন ওই তোকে চন্দন ঘষতে দিলাম মানে হু হু করে ঘষবি, কাজ হবে না ওতে। ওর মধ্যেও রসবোধ দিতে হবে। চন্দন ঘষার সময় কিছু মন্ত্র থাকে যেটা বলতে হয়। রসে বসে ক্রিয়া করতে হয়। ক্রিয়া করার সময় দাঁতে দাঁত লাগতে নেই, শুভ কর্মের সময়ে দাঁতে দাঁত লাগতে নেই, গুরুদেব বলতেন। দাঁতে দাঁত লাগতে নেই বলতে? মানে এই দাঁতের সঙ্গে দাঁত লাগিয়ে, হুম। আচ্ছা, মানে মন্ত্র বলতে বলতে করো, ঠিক আছে, বা কিছু দাঁতের মধ্যে দাঁত পিষে তুমি কাজ করবে না, আচ্ছা। গুরুদেব বলতেন।
আমরা সেগুলো মেনে চলতাম। গুরুদেবের অনেক কিছু আছে, লীলার খেলা, তার খেলার শেষ নেই। উনি কি এখনো বর্তমান? হ্যাঁ, এখনো বর্তমান। মানে পঞ্চভূতে নাকি পঞ্চভূতে বর্তমান। দেহ রেখেছেন? পঞ্চভূতে বর্তমান। পঞ্চভূতে বর্তমান তোমাকে কেন, বহু বছর আগে গুরুদেব যখন প্রথম প্রথম চলে যান, তো গুরুদেবের একটা বালা আমি ধারণ করেছিলাম। বালা? হুম। আচ্ছা। হাতে ঢোকেনি, ওনার হাত ছোট আর আমার হাত তো ধরাশায়ী, হাতে ঢোকেনি, হ্যাঁ। তো গলায় পড়েছিলাম। আমি নিজে বুঝতে পারতাম আমি গুরুদেবের মতনই হাঁটতাম তখন। তাই? আমার হাঁটা তার মতন হয়ে গেছিল। আর সব থেকে বাজে বিষয় হয়েছিল সেই সময় আমার জীবনে, সব থেকে বাজে অভিজ্ঞতা, কিন্তু সব থেকে মধুরময়। কিরকম? তখন যে ক্লায়েন্ট আমার কাছে আসতো, সমস্যা বলতো, বাড়িতে যাওয়ার পর পর তার সমস্যার সমাধান হয়ে যেত, আর আমি কোনো টাকা পয়সা পেতাম না। মানে গুরুদেব ওরকমই করতেন নাকি? গুরুদেব তো পয়সা একদমই নিতেনই না, আচ্ছা। নিজের পকেট থেকেই চালিয়ে 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 একদম কিচ্ছু, 1 টাকা, উনি মারা যাওয়ার সময় মানে 11 টাকা না 21 টাকা ছিল ঘরের সম্বল টোটাল। কেন উনি ওরকম ছিলেন কেন? ওরকমই। উনি বলতেন সাধুরা পয়সা জমায় না। আমি বললাম, তাহলে আমি কোনোদিনও সাধু হবো না। হুম, আমি কোনোদিনও সাধু হবো না। উনি মানে ওনার সে- ফ্যামিলিতে কেউ ছিল না? হ্যাঁ, 2টো সন্তান, স্ত্রী, সবাই ছিল, দিদি ছিল। তাদের চলতো কিভাবে? তাদের চলতো কিভাবে? ওই চালিয়ে নিতেন তিনি। বাহ। সেই মানুষটার তন্ত্র শক্তি যার শেষ হয় না। পেটের মধ্যেই বান ক্রিয়ার দ্বারা একটা বাচ্চার যখন জন্ম হয়, জন্মের পর বড় হয়, একটু বড় তো হাঁটতে পারতো না, হাত পা নড়তো না, বান মারা হয়েছিল। হুম। সেই ব্যক্তির যখন আসে, আমার মনে আছে রাত্রিবেলা কাজ, তো আমরা সবাই বসে আছি, শিষ্যরা, বাচ্চাটা এসছে, কথাবার্তা বলছে, ঠিক আছে হইব। গিয়ে উনি আসনে বসলেন, তো ওনার থেকে বাচ্চার দূরত্ব অন্তত 6-7 পা হুম। হেঁটে। হুম। এবার আমরা একজন 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 করে বসে আছি, ওখানে বসেছিলাম, ওই সবাই সবাইকে ছুঁয়ে আমাকে মানে এরকম। তো আমি বাচ্চার পাশে ছিলাম, তো আমি বাচ্চার আমার বললো যে তুই ওর মাথায় হাত দে। হুম। বাচ্চার মাথায় হাত দিয়ে রয়েছি আমি, হুম। ছুঁয়ে রয়েছি পরপর পরপর, তারপরে শেষ গিয়ে গুরুদেবকে ছুঁয়ে আছে। ওখানে গুরুদেব কাজ করা শুরু করলো। 45 মিনিট থেকে 1 ঘন্টা, খুব বেশি কি 1 ঘন্টা 5-10 মিনিট এই হবে, বাচ্চা হাত পা নাড়াতে শুরু করেছে। অথচ গুরুদেব অন্যদিকে বসে আছেন। যে বাচ্চা তার আগের দিন নয় আগের মুহূর্ত অব্দি হাত পা নাড়েনি জন্মের পর থেকে, সেই বাচ্চা হাত পা নাড়তে শুরু করেছে। এটা ছিল গুরুদেবের শক্তি। উনি কি মৃত্যুঞ্জয় জপ এরকম কিছু বলছেন? গুরুদেবকে কি জিজ্ঞেস করেছেন করার সেটা ক্ষমতা কারুর জানি। ছিল না। আমাকে মনে আছে ছোট যখন আমি, তখন আমাকে বলেছিল জবা ফুলের দণ্ডটা আর বৃতিটা দিতে নেই। বৃতি মানে ফুলের যে সবুজটা, সবুজটা দিতে নেই, আর দণ্ড বলতে? ওই যে গর্ভাশয় দণ্ড, পুংকেশর চক্র, গর্ভকেশর হ্যাঁ, চক্র ছিল, ওটা দিতে নেই? ওটা দিতে নেই জবা ফুলের। আচ্ছা। আর তুলসী পাতা মায়ের পুজোয় ব্যবহৃত করতে নেই। আচ্ছা। কোনোদিনও জিজ্ঞেস করিনি আর হুম। কেন করতে নেই। হুম। গুরুদেব বলেছেন ব্যাস শেষ। হুম। বড় হয়ে বৃদ্ধ অবস্থায় বিভিন্ন রকম জ্ঞান অর্জন করতে করতে বুঝলাম কেন দিতে নেই বা কি কারণে ওটা দেওয়া হয় না। কেন দিতে নেই? তুলসী তো অভিশাপগ্রস্ত, হ্যাঁ, পূজায় ব্যবহার হবে না তো। কিন্তু কৃষ্ণ পুজোতে তো তুলসী ছাড়া হয় না আমার। কৃষ্ণের কোথায় দেওয়া হয়? চরণে। হৃদয়ে আর চরণে। হৃদয় আর চরণে। এটা স্থান তিনি দিয়েছেন, আচ্ছা। যে আমার এখানেই তোমার স্থান, বাকি আর কোথাও স্থান নেই তোমার। আচ্ছা। সেই জন্য কুকুরে, হিসু করে। হুম। সেই জন্য সে ঘরের উঠোনে থাকে। বাইরে। বাইরে। কি সায়েন্টিফিক পরের ব্যাপার।
আর তিনি ঘরের বাইরে, সেই জন্য দিতে নেই। আর ওটাতে তো তোমার হচ্ছে জন্ম নারী থাকে, সেই জন্য তোমার ওটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, যেটা আমাদের মহিলাদের ক্ষেত্রে যেটা হয় হুম কাটতে হয়, সেটা ওখানেও কেটে জবাসের বাদ জন্য কেটে ওটা বাদ দিয়ে দেওয়া হয়। বুঝতে পারছো? তো এই দুটো জায়গার জন্য আমি পরে যখন আস্তে আস্তে জ্ঞান অর্জন মালাতে হয়, কি এরকম ভাবে কেটে দিয়ে বিক্রি হয়? তাহলে তো অনেক কিছু উদ্ধার হয়ে যেত। হ্যাঁ, সেই না, আমি মনে করার চেষ্টা করছি কি না, এটা কি হয়। ওটা হয় না। যারা জানেন তারা পুজো করেন ওইভাবে সব ফুল কেটে। গুরুদেব বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলতেন, বিভিন্ন রকম পথ দেখাতেন, কিভাবে কোন কাজ করতে হয়। এরকমই একটা ইনসিডেন্ট মনে পড়লো। সেই ইনসিডেন্টটা ছিল তারাপীঠ মহাশ্মশান ভূমির। হুম, ইনসিডেন্ট অনেক আছে হুম, তারাপীঠের, একটা একটা করে বলছি। হুম, তারাপীঠ মহাশ্মশান ভূমি সেটা। দুপুর বেলা হবে, বসে আছে সবাই, গুরুদেব বসে রয়েছে। তো আমাদের এক তার শিষ্য হাতে করে কচু নিয়ে যাচ্ছে। কচু, আচ্ছা, ওই যে গাছগুলো হয় না, হুম, কচু হুম, গাছের হুম, কচু হুম, হুম। কচু। তো যে রে কোথা দিয়ে কি এটা জোগাড় করলি? বলছে ওই যে দ্বারকার ওই সাইডে। তখন তো, এখন তো এরকম হয়েছে, আগে তো ওই জায়গাটা কাদা, ওইখান থেকে নিয়ে এসছে। বলছি এ তো জল কচু, গলা চুলকবে। হুম, ভাবলাম তো নেওয়া যায় না, নিয়ে আয় দেখি। জল কচু যা ওর গলা চুলকাবে। সেই কচুটাকে তিনি পরিষ্কার করার পর মন্ত্র বলে তারপর সবাই বলছে খা। আচ্ছা, আর কিছু হয়নি? সবাই খেয়েছে। হুম, নারকেল, সবাই খেয়েছে, নারকেলই লেগেছে। এই নারকেলের লোভে বলছে যা তাহলে আর একটা নিয়ে আসি, করে দাও। হুম, হ্যাঁ রে হুয়ারের বাচ্চা। হুম, এবার গালাগালি, হুম, দুটো গালাগালি দিয়ে দিলে, হ্যাঁ রে। বাঙাল ভাষার গালাগালি, হুম, ঘর থেকে শুরু করে নানা রকম। হুম। যা না এবার কুটকুটাইবো। কুটকুটাই। তো গল্প হলে বলা যায়, হ্যাঁ, তো পডকাস্ট তাই ওই ওয়ার্ড হ্যাঁ, গুলো মানে হ্যাঁ, ওই ওয়ার্ড গুলো মজা, ওই ওয়ার্ড গুলো বলা যাচ্ছে না। তো সেখানে দেখো তুমি যে কচু গাছকেও তিনি পরিবর্তন করছেন। কি জিনিস! এই শ্মশান ভূমিতেই আমার দীক্ষার এই আগের ঘটনা। এই চিতার এই সাইডটা জব করতে বসেছি, এই সাইডটা হুম, মানে চিতা এরকম, তো চিতার এই সাইডটা হুম, মানে যদি আমরা মায়ের মন্দিরের দিকে মুখ করি তাহলে ডান দিকে আচ্ছা, শেওড়া গাছের এই পাশটায়। হুম। ওখানে এক তান্ত্রিক এসে ভয় দেখাচ্ছেন বিভিন্ন রকম ভাবে ভয় দেখাচ্ছে কাকে? আমাদেরকে। কেন? তখন তো কচি ছিলাম, ছোট, আচ্ছা, বসেছো। তো সে তার তন্ত্রোক্ত বলের ভয় দেখাচ্ছেন আমাদের, মুখে বলে নয়, কিন্তু কখনো তিনি লম্বা হয়ে যাচ্ছেন, কখনো আবার বেটে হয়ে যাচ্ছেন। এরকমও হওয়া যায়? হ্যাঁ, এরকমটা হওয়া যায়। আমার সঙ্গে আরেকজন ছিলেন, হুম, খুব ডিস্টার্ব হচ্ছে, ভয়ও পাচ্ছে, হুম, অগত্যা কিছু করার নেই। হুম, মনে মনে গুরুদেবকে স্মরণ করছি। হুম, তো ও একটা বিড়ি ধরিয়ে হুম, বিড়িটা ওই শেওড়া গাছের মধ্যে ডলে নিয়ে গিয়েছে। শেওড়া গাছ, আচ্ছা, কেন? অ্যাকচুয়ালি আমার গুরুদেবের প্রাণ ভ্রমরটা ওর মধ্যে ছিল, ওই শেওড়া গাছের মধ্যে? শেওড়া গাছের মধ্যে। কিরকম ভাবে? এই এই গল্প পড়েছিলে, শুনেছো কখনো ওই রূপোর তোতা কাঠি? পোকা, তোতা হ্যাঁ, পাখির মধ্যে প্রাণ? হ্যাঁ, এরকম। এটা অরিজিনালি আমার গুরুদেবের। গুরুদেব মারা যাওয়ার পরে শেওড়া গাছটা মরেই গেছে অটোমেটিক। সত্যিই ছিল? মানে একদম উনি কি রেখেছিলেন করে কোনো উনি তন্ত্রবিদ্যা দিয়ে? করতো, হ্যাঁ, আচ্ছা, সেরকমই কিছু। ওই শেওড়া গাছে ডলতেই হুম, মিনিট 4-5 হুম। এসেই খিস্তি। তো ওনার তো লেগেছে তার মানে? হ্যাঁ,
পুড়ে গেছে, পা দেখাচ্ছে, ইস। আবার হুয়ার কইরা তো শুরু হলো, হুয়ারের দিয়ে শুরু, হুম, হুক্কা হুয়া বলে শুরু হলো, হুম, থামে না তো। হুম, এবার কি হতো, উনি খুব বেশি খিস্তি আমাকে দিতেন না, হুম, কারণ আমি সেই মেপে সেইভাবেই কথা বলতাম। উনি আমাকে খুব স্নেহ করতেন, মানে ভালোবাসতেন, মানে প্রচুর ভালোবাসতেন। হুম। একদম থামো, আগে শোনো, তারপর তুমি গালাগালি দেবে। হুম। কি হয়েছে? হুম, তোমার ফসকা পড়েছে ঠিক আছে, কিন্তু উনি আমাদের ভয় দেখাচ্ছে। হুম। তার রূপের পরিবর্তন সঙ্গে সঙ্গে হাত জোড়, বাচ্চাদের কেন ভয় দেখাচ্ছেন, হাত জোর করে, তো বাচ্চা, ওনার কাছে হাত জোড় করছেন? হ্যাঁ হ্যাঁ, কেন ভয় দেখাচ্ছেন, হুম। তো ভয় পাচ্ছে, আপনি সাধক মানুষ, বড় মানুষ, এ নেন কারণ খান। হুম। কারণ খান? হ্যাঁ, আচ্ছা। কারণের বোতলটা ধরিয়ে দিচ্ছে, কারণ খান। এবার যেহেতু সবাই ওনাকে চেনেন, প্রচুর প্রসিদ্ধ মানুষ, তো হুম। হাত জোর করে, উনিও হাত জোর করছেন যখন, একটু গদগদ ভাব হয়েছে, হুম। কারণ খেয়েছে, আর গুরুদেব বলছে চল, আমরা চলে এসছি। শেষ। এসে এবার হয়ে গেছে, আমরাও বুঝিনি কি হয়েছে, গল্পটা বুঝিনি। 3:30 4টে, উঠ 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 উঠ, যাইতে হবে যাইতে হবে যাইতে হবে। কোথায় যাবে? সংসার নিয়ে দেবো, চলো, মালা টালা নিয়ে বসো। ওইসব নিতে হইব না, তাহলে আরে হালাট তুলতে হইব, সূর্যের রোদটা পড়ে গেলেই মরে যাইব। অজ্ঞান করে দিয়েছিলেন? সূর্যের আলোটা, রোদটা পড়বো, মরে যাইব তো, মানে হ চ, গিয়ে দেখি মাল ওখানে ফিল্ডিং কেটে পড়ে আছে। দারুণ ছিল। তুমি বোঝো, ওইটুকুর মধ্যে সে ওই বোতলের মধ্যে কি ক্রিয়া করলেন, যে মালটা ও খেয়ে ওখানেই না, এটা কিন্তু আমি আপনার ক্ষেত্রেও শুনেছি, আপনার হাতের দেওয়া কারণ কেউ খায় না। এটা কিন্তু আমি আপনার শিষ্যর নাম, শিষ্যর মুখেই শুনেছি। ওই গুণটা আপনিও নিয়েছেন, তাই না? গুরুদেব, ব্যাপারটা বোঝো, গুরুদেব করলে তবেই না শিষ্যরা এটাই এন্তু পায়, যে হ্যাঁ। এই এটা ভয়ঙ্কর এটা জিনিসটা। কিন্তু আমার কাছে শোনা যে আপনার সামনে কেউ বোতল খুলতে পারবে না। হ্যাঁ, এটা হয়। আমি এই কৌশিক, শুধুমাত্র বেশ কয়েকবার হয়েছে, ওর যাদের কাছ থেকে শুনেছো তারা ওই প্রত্যক্ষদর্শী, বেশ কয়েকবার হয়েছে, তারাপীঠ মহাশ্মশান ভূমিতেই এই ঘটনাগুলো ঘটেছে, হুম। যে কারণ খেয়ে লাট মেরে ওখানেই পড়ে আছে। হুম, এটা আমি শুনেছি। হুম, গুরুদেবই শিখিয়েছেন কারণকে, একে বলে কারণকে বিষ তৈরি করা। কারণকে বিস্তার। এক পলকের মধ্যেই তুমি সেই মন্ত্র পুত করে তাকে প্রয়োগ করতে পারবে, যদি তোমার সেই মন্ত্র তৈরি থাকে, সিদ্ধ মানে থাকে। সেই শক্তি যদি সেটার মধ্যে থাকে। ওরা তাকে তৈরি তুলেছে, হুম। হাত জোর করে, আবার হাত জোর করে, হুম। আপনি এবার বাড়ি যান। ও কিছু বুঝতে পারেনি জ্ঞান ও ফেরার পর? উঠে এবার বুঝতে পেরেছে, মালটা আমি খেয়ে গেছি এর কাছে, ভালো। ও মাথা, ও শুধু হাত জোর করে বললো ক্ষমা করে দেবেন, বলে মাথা নিচু করে চলে গেল। কি মুশকিল। ব্যাপারটা বোঝো, যে কতটা শক্তি তার থাকলে ওরকম ধরনের সাধক ওখানে ফিল্ডিং কেটে যায়। সেটাই। এই কারণ খাওয়ার ঘটনা আর একটাও আছে। আচ্ছা। আমার এই গুরু চলে যাওয়ার পর আর একজন আমার গুরু হয়েছিলেন, তার আর ওনার গল্প এটা। আচ্ছা। তিনি সবসময় বলতেন, সাবধান, ওনার কাছে যাবি না। কেন? উনি যদি তোকে কিছু ধরে দেয় তাতেও বান মারবে, উনি যদি তোকে কিছু চায় নেয় তাতেও বান মারবে, তুই যদি দিস তাহলেও বান খেলি, না দিলেও বান খেলি, ওর ধারে পাশে গেলেও বান মারবে। এটা একটা সাধনাতে আপনি বলেছিলেন ঠিক আছে? যে আপনাকে চা খেতে দিলেও বান মারবে। বুঝছো? এবার সবাই আমরা বসে, গুরুদেব সবাই বসে আড্ডা মারছি, যেরকম হয় আমার, এখন যেরকম হয় সেরকম তখন আমি ওগুলো দেখে এসেছি, তাই আমি এখন এরকম করি। সবাই বসে আছে, তিনি এসছে, তার সঙ্গে আর একজন এসছে, শিশিরদা কি হয়েছে, এই নাও কারণ তোমার জন্য আনছি।
দেখো গুরু গুরু কিরকম চাল চলে দেখো, উনি এরকম কারণটা হাতে নিল, মনে আছে এরকম দরজা সামনে সব বসে, ডান দিকে আমি এখানে বসে, পাগল এখানে বসে, আমি এখানে বসে, এখানে আরেকজন বসে, সব এরকম দাঁড়িয়ে আছে, কিছু জন এমনি বসে আছে। তো ওরা এসছে বলে ওদের সিট ছেড়ে দিয়েছে। না তোমার জন্য কারণ এনেছি। তো উনি কারণ খুব ভালো খেতেন, প্রিয় ওনার। আচ্ছা, তো কারণটা হাতে নিয়ে বলছে, নামটা তো বলা উচিত হবে না, অমুকদা আপনি বিষ আনলেন আমারে দিলেন, বিষ দিলেন খাইতে। মানে মন্ত্রপুত ছিল এটা। বিষ দিলেন খাইতে। চুপ, দেন এই বিষটাই খামু। শুধু উনি খেয়েছেন এটা না, যতজন ছিল সবাইকে খাইয়েছে বিষটাকে জল বানিয়ে। কোনো তাম ঝাম কিচ্ছু নেই, কখন মন্ত্র বললো, কখন কি করলো, শুধু কারণটাকে শোধন করলো। জুহামে জুহমেশ্বর পরম ব্রহ্মস্ব মাত্রে দুগ্ধং সমবেত পেবতম, এই বিভিন্ন মন্ত্রের সমন্বয় করে সেটাকে তিনি শোধন করলেন, করে সবাইকে দিল, কারো কিচ্ছু হয়নি। কারোর কিচ্ছু হয়নি। আর উনি যিনি এনেছিলেন, চুপ, জানে সেও বড় মাপের লোক কিন্তু, কারণ আমার গুরু দেহ রাখার পর আমি তার কাছ থেকে মারণ ক্রিয়া শিখেছি। এই মারণ ক্রিয়া শেখার জন্য তিনি আমার উপরে 2 বার মারণ ক্রিয়া প্রয়োগ করেছে, আপনার উপরই? আমার উপরে শেখাবার আগে। কেন? কারণ কেন অপাত্রে দেবে কেন? এখন আচ্ছা। এখন লেখে আপনি আমাকে শেখাবেন, আমি একটু শিখতে চাই। মামার বাড়ি নাকি? তন্ত্র মামার বাড়ি? শিখতে চাই তুমি বললে আর হয়ে গেল শিখতে? হ্যাঁ, এক লাইন শিখতে গিয়ে পিছন ফেটে যায়, তন্ত্র শিখতে যাওয়া। কে তুমি? এখনকার সব তুমি দেখবে না, ফেসবুকে লিখে পাঠায়, মেসেঞ্জারে, আমি তন্ত্র শিখতে চাই, আমি এই দীক্ষা নিতে চাই, আমার এই অভিষেক চাই। কিলো দরে বিক্রি হচ্ছে এখন, এখন সব কিলো দরে বিক্রি হয়। আমার গুরুরা তো গরুর বাচ্চা, সব গরু ছিল আমার গুরুরা, গুরু না, এরা হচ্ছেন আসল আসল গুরু। যারা শিখতে চায় এরা বড় বড় গুরু। এরা ভাবে হচ্ছে তন্ত্র একটা মেশিন আছে, তন্ত্র মেশিন, এদিক দিয়ে ঢোকাবো ওদিক দিয়ে সিদ্ধি বেরোবে, এদিক দিয়ে ঢোকাবো ওদিক দিয়ে দীক্ষা বেরোবে, এদিক দিয়ে ঢোকাবো ওদিক দিয়ে অভিষেক বেরোবে। অভিষেক কেন করে এটাই জানে না, তার ওপর অভিষেক হয়ে যাচ্ছে। একটা সাধকের কখন কখন অভিষেক হয় সেটাই জানে না, আর অভিষেক কেন হয় সেটা জানে না। তারা সাধক হয়ে গেলেন, তারা এক একজন তো পূর্ণাভিষেক পর্যন্ত হয়ে গেছেন, একটাও চক্র জাগেনি। আমার গুরু বাজে এইটা আড্ডা মারলে তাহলে বলতাম আমার গুরু কি বলতেন। রেকর্ডিং ক্যামেরায় ওয়ার্ডটা বলতে পারবো না, একটা চক্র জাগেনি তার, তিনি পূর্ণাভিষেক। বোঝো যে পূর্ণাভিষেক হয়ে গেছে, তার একটা চক্রও জাগে না, সে আবার বড় সাধক। তারপরে ছেড়ে দিয়ে ওই গুরু নিন্দা করে আবার আর একটা গুরু ধরছে। এই হচ্ছে শিষ্যরা। আর আমাদের সময় একটা গুরুই যথেষ্ট, তিনি চলে গেলেন, দেহ রাখলেন, আলাদা ব্যাপার। সেটাই। আমার যে 4 জন টোটাল গুরু আছেন তার মধ্যে 3 জনই দেহ রেখেছেন, আর একজন এখন জীবিত আছে। আর আমাদের যিনি কুলগুরু তিনি তো অনেক আগেই দেহ রেখেছেন। এদের কাছ থেকে শিখেছি, এরা গেছেন এক একজন করে চলে গেছেন, তখন অনাথ হয়েছি, তখন আবার গুরুর খোঁজ শুরু হয়েছে। এবং গুরু যাদের যাদের পথ দেখিয়ে গেছেন কম বেশি তাদের তাদের সঙ্গে আমি থেকেছি।
আচ্ছা, তাহলে আপনি যে বললেন পঞ্চভূতে উনি এখনো আপনাদের সাথে আছেন, হুম। কিভাবে, তার যদি একটা এক্সাম্পল। এটা এগুলো অনেকগুলো আছে, তার মধ্যে এক দুটো আমি বলছি। হ্যাঁ, হুম একটা ক্লায়েন্টের কাজ চলছিল, হুম বশীকরণের কাজ। মোটামুটি আমি সব ধরনের প্রয়োগ করে দিয়েছি, হুম রেজাল্ট বেরোচ্ছে না। বেরোচ্ছে না। হুম। তা একদিন রাত্রিবেলা গুরুদেব স্বপ্নে আসে। চারটে তামার পেরেক দিয়ে কাজটা দেখিয়েছিলেন। 4টে তামার প্রে। আচ্ছা। পুকুর পাড়ের ঘাটে চারটে তামার পেরেক পুঁতে তার মধ্যে ওই তার টেনে একটা ডায়াগ্রাম তৈরি করে একটা ক্রিয়া তিনি দেখিয়েছেন মানে করেছেন। মানে উনি করেছেন উনি স্বপ্নের মধ্যে? করেছেন, স্বপ্নে আমি দেখছি উনি করছেন। আচ্ছা। মানে বললে এইভাবে করবি, বুঝছস? হুম হুম আমি কিন্তু আর করিনি। হুম। তার কদিন পরই রেজাল্ট বেরিয়ে গেল তার। উনি স্বপ্নতেই করে দিয়েছিলেন। তারপরে আর একটা কাজ, ধনদার কাজ, 1 টাকার কয়েন দিয়ে একটা কাজ। হুম। আজকের ডেটে দাঁড়িয়ে আমার এই পডকাস্ট সে শুনবে, তার বাড়িতে করেছিলাম আমি। হুম আমি আমার বাড়িতে করেছিলাম আর হুম তার বাড়িতে করেছিলাম। আজকে তার বাড়ি রাজপ্রাসাদ, তার আগে তার বাড়ি মাটির। নিজের পায়ে দাঁড়িয়ে রাজপ্রাসাদটা বানিয়েছে। আমার বাড়িও অ্যাডবেস্টার, রাজপ্রাসাদ। তার বাড়িও মাটির, রাজপ্রাসাদ। একটা কয়েন দিয়ে তিনি কিছু ডায়াগ্রাম অঙ্কন করে বলেছিল এই জবটা করবি এখানটায়, তাহলেই হইব, বুঝছস? হয়ে যাবো, যা কর। তখন খুব অর্থের মানে টাফ টাইম চলছে আমার। হুম হুম। তারপরে তো পিছন ঘুরে দেখাইনি। তারপর মিডিয়াতে নাবা, সবকিছু হওয়া, সবকিছু পিছন ঘুরে কোথায়? একের পর এক সাধনা করেছি, তার আশীর্বাদে, তাদের দর্শন, তাদের আশীর্বাদ লাভ করেছি, একের পর এক সাধনা। হুম। দাঁড়িয়ে আছি। আমার মনে আছে গুরুদেব চলে গেছেন, একদিন স্বপ্নে দেখছি, মানে তখন চারিদিক অন্ধকার, আমার এমনি তো এটা খুব টাফ টাইম চলছে। গুরুদেবের কোলে আমি মাথা রেখে শুয়ে আছি। আর কাঁদছি। বলছি তাকে, তুমি তো চলে গেলে অথই সমুদ্রে আমাকে রেখে দিয়ে, এবার আমার কি হবে? তার কোলে মাথা দিয়ে আমি আছি, তিনি তখন আমার সামনে জীবিত। তাকে আমি বলছি তুমি তো মরে গেছো, হুম এবার আমার কি হবে? হুম ব্যাপারটা বুঝতে পেরেছো? হুম তিনি জীবিত, হুম তার কোলে মাথা দিয়ে তাকে আমি বলছি তুমি তো মরে গেছো, হুম আমাকে অনাথ করে দিয়ে চলে গেছে, এবার আমার কি হবে? হুম তখন পিছন দিকে আরো একজন, তার গলা হুম। এখনো মনে আছে, ওইটা দিয়ে দাও না, ওটা ওটা ওই সাপের দাঁতের ওটা করবো, ওটাকে। সে বলছে, আমাকে বলল তুই সাপের দাঁত আর গোমের জোগাড় করতে পারবি, কর, আমি দেখতেছি। হুম ব্যাস, স্বপ্ন ভেঙে গেছে। হুম এবার স্বপ্ন ভেঙে যাওয়ার পর সকালবেলা গুরুদেব তো নেই। হুম এবার আমার যত পরিচিত লোকজন আছে সবাইকে জিজ্ঞেস করছি সাপের দাঁত আর গোমের দিয়ে ভাই কি কাজ আছে? হুম এবার তো কিছু কাজ করতে হবে, তো হুম কি কাজ করবো? হুম। সে তো আর বলেনি, হুম দেখায়ও নি। হুম এবার একের পর এক সবাইকে জিজ্ঞেস করছি, কেউ জানে না। হুম আমি বললাম তাহলে
এবার যার গলা আমি শুনেছি তার অবধি খবর পাঠালাম, সেও জানে না আচ্ছা। সাপের দাঁত আর গোমেদ দিয়ে। তে কেটে গেল, সপ্তাহখানিকের ওপরেই হবে। কি হবে এবার? একদিন ভাবছি যা হবে হবে। সাপের দাঁত গোমেদ গুরুদেবের ছবির সামনে রেখে, কাপড়ের মধ্যে দিয়ে রেখে রাত্রিবেলা বললাম, যা এবার তোমার করার, আমার আমার আওতার বাইরে এই জিনিস, আমি পারবো না, তুমি দেখো। পরের দিন সকালবেলা উঠে কিচ্ছু নেই, কিছু নেই বলতে? না সাপের দাঁত না গোমেদ। কোথায় গেল? ভাবলাম ইঁদুরে নিয়েছে, হুম। সারা ঘর খুঁজলাম, ইঁদুরে পাথর নেবে কেন? ভাবলাম হ্যাঁ। ভাবতে অসুবিধা কিছু, হ্যাঁ, পাথর তো আর খেতে পারবে না ইঁদুর। সারা জায়গায় নেই, হুম। পরিষ্কার তখন। হুম। না সাপের দাঁত আর কোনোদিনও পেলাম, না গোমেদ পেলাম। সমস্যাটার সমাধানও হয়ে গেল। সেই সমস্যাটা থেকে বেরিয়ে গেছেন। এ হচ্ছে গুরুদেব। পঞ্চভূতে থেকেও তিনি জীবিত, আজকের ডেটে দাঁড়িয়েও তিনি জীবিত। তার ক্ষমতা, তার শক্তি অপরাম্পর। তার ক্ষমতার কোনো শেষ নেই। তার এক সে প্রকার এক ঘটনা রয়েছে, যে ঘটনার কোনো অন্ত নেই। সেই সময় তার সময় ছিলেন কালেবরণ বলে। সেই কালেবরণ আমার দীক্ষার দিন আমার মনে আছে। সকালবেলার থেকে দৌড়দৌড়ি চলছে, কৌশিকী অমাবস্যা। তার আগেরও আর একটা ঘটনা আছে, ওটা না বললে হবে না। তখন তো ইয়ং বয়স, একদম খুব ভালো আর্থিক এরকম নয়, মোটামুটি। হুম। বাট আমি আমার বাড়ির থেকে কিছু কখনোই চাইতাম না। তো আমি গরিব, মানে বাড়ির যা অবস্থায় থাকুক আমি গরিব। তো গুরুদেবের সঙ্গে দৌড়দৌড়ি করছি, যা কাজ সব আমার আমার হাতের ওপর থেকে দৌড়চ্ছে ব্যাপারটা। বাজারে যাওয়া, সঙ্গে ঠঙ্গে সবকিছু করা, সেটা ছাড়াও ওই সবকিছু জোগাড় জান্তি করা। তার সঙ্গে সঙ্গে ওই গাড়ি ভাড়া পাওয়া যায়, হুম। ট্রাভেলসের। হুম। আমার পরিচিত ছিল, তো বিধানের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, তো বিধানকে দেখা করিয়ে দিলাম। তো এবার ওর সঙ্গে সেটেল হয়ে গেছে, ওর গাড়ি যাবে। হুম। এরকম করে এসছে দিনের দিন কৌশিকী অমাবস্যা। আগের দিন যেরকম আগে বেরোয়, হুম। সবাই বেরোচ্ছে, হুম। গাড়ি এক এক ছাড়ছে। তো বিধান আমাকে জিজ্ঞেস করছে, তুমি যাবা না? আমি বললাম, একদম গুরুদেবকে বলবে না, আমার কাছে পয়সা নেই দেওয়ার মতো, হুম। আমি যাব না, হুম। আমি তোমরা বেরিয়ে যাও। হুম। বিধান তখন বলছে, তুমি আমার গাড়িতে থাকবে না। দেখো আমার কাছে পয়সা নেই, হুম। ওইভাবে হয় না। বলছে আমার গাড়ি তো, হুম। তুমি আমার সঙ্গে যাবো। আমি বললাম, না। এবার বেরোবার সময় এবার দিন দাঁড়িয়ে আছেন, হুম। মাল যে অন্তর্যামী হুম। ঠিক দাঁড়িয়ে আছে, চল। আমি কিন্তু আড়ালে চলে গেছি, হুম। খুঁজে নিয়ে এসছে, আমাকে যেতে হবে। এবার কিছু বলতে পারা যাচ্ছে না, হুম। চলো সঙ্গে গেছি। গিয়ে একটু লজে উঠেছি, সবাই লজে। সেই লজে এবার আমার তো কিছু নেই, আমি পয়সা দিইনি, মানে আমার ঘরও নেই। হুম। যেরকম আমার ক্লায়েন্টরা আমাকে পয়সা করি দেয়, তাদের ঘর, তাদের খাবার, এগুলো দেন, আমার অধিকার নেই। হুম। সবাই, আমি তো চোখের সামনে দেখছি সবাই হুম। পয়সা দিচ্ছে, কারণ পুরো কাজটাই তো আমি করছি। হুম। তাই আমি জানি কোথায় পয়সা উঠছে, কোথায় পয়সা যাচ্ছে, কে কিভাবে থাকছে। হুম। নিজের থেকে আমি তখন বিধানকে বললাম, তোমার গাড়ির চাবিটা দিবা, তাহলে আমি শোবো। ঠিক আছে, শোব গাড়িতে। এর কারণ দুটো ছিল। হুম। কারণ গুরুদেব মাঝরাতে বেরিয়ে যেতেন সাধনার জন্য, আর আমার টার্গেট ছিল পিছন পিছন যাবো আচ্ছা। আর শোয়া, দুটোই। তো সেইখানেতে সারা দিন রাত কাজ বাজ করছি, সবকিছু করছি, গুরুদেব খেয়াল করছে, কিন্তু কি করছি না করছি কিন্তু আমি জানি না, তিনি খেয়াল করছেন। এবার সন্ধেবেলা
পর রাত্রিবেলা হয়েছে, আমি গাড়িতে গ্যারেজ হয়ে গেছি, সবাই যে যার মতন শুয়ে গেছে। এই গুরুদেব বেরোবে বুঝি, এই বেরোবে বুঝি, এ তো আর বেরোলোই না, সকাল হয়ে গেল। সকাল হতে হতে দেখছি হঠাৎ আমার সঙ্গে আরেকজন ছিল, ও আমার সঙ্গে আরেক পার্টনার, তো ও কিন্তু বসে আছে যে গুরুদেব বেরোবে, আমরা পিছন নেব সাধনা দেখার জন্য। গুরুদেব আমাকে বলছে, অশোক তোমার বাবা না? চোখ খুলে দেখি, হ্যাঁ তো বাবা। বাবা দাঁড়িয়েছে, কি হলো তুমি এখানে? চলে এলাম মানে ওরা গাড়ি নিয়ে চলে এসেছি, আমাদের গাড়ি ছিল, গাড়ি নিয়ে বাবা চলে এসছে বাবার এক বন্ধুকে নিয়ে। বললাম ব্যাস হয়ে গেল, আমার তো খাওয়ার পয়সা উঠে এসছে, আমার খাবার দাওয়ার জোগাড় হয়ে গেছে, অসুবিধা নেই। ঠিক আছে, সকাল হয়ে গেছে, এবার আমি আমার গাড়িতে সব ফ্রেশ ট্রেশ হয়ে গাড়িতে বসে আছে, কথা বলছি। রুটি ছিল, ওই রুটি বাবারা খেয়েছে রাত্রিবেলা, কিছু রুটি ছিল, ওই ছিঁড়ে 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 ভৈরবদের ওখানে দিচ্ছি। এবং ভিতরে এরকম বসে তো বাবা আমি এখন যেরকম বিছানা করে যাই, তখন বাবা সব সিট খুলে পুরো বিছানা খড় দড় পেতে একদম পুরো বিছানা করে আরামসে আছে। চলো ভালো হয়েছে, এই বিছানায় শুয়ে আছি, হঠাৎ গুরুদেব চলে এসছেন, গট 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 করে উঠে ঢুকে আছেন। কি হয়েছে তোমার? কি হলো? রেগে গেছে প্রচন্ড, তোমার কি হলো? না, এবার কি বলতো, মানে আমাদের ভাষা তো সবসময় দু চারটে গালাগালি। আমারটা বড় হয়েছে তো আমাকে তেল দিচ্ছে। কেন, কি হয়েছে? এবার সব শিষ্যরা খাবার নিয়ে এসছে, সকালবেলা লুচি তরকারি। দেখো ও বলছে, কাল থেকেই ছেলেটা না খেয়ে আছে, তোমাকে দেখার ব্যাপার নাই, তুমি গুড়ি গুড়ি মারাইতে আইছো। আর বক্তব্য যে আমি কালকের থেকে খাইনি, গতকাল এসছি, গতকাল থেকে আমি খাইনি, কিন্তু সেটা দেখছে গতকাল থেকে খাইনি, সে বেলায় তোমার দেখার ব্যাপার নেই, আর তুমি গুরুর গিরি করতে আইছো এখানে। সবাইকে লাথি লুথি দিয়ে তাড়িয়ে দিচ্ছে, কে গালাগালি খাবে? তুই খেয়ে নাও, বাবা চলে এসছে, অসুবিধা নেই, আমি তো খেয়েই নেবো এখন। ঠিক আছে চলো, মানিয়ে মুনিয়ে তাকে ভিতরে ঢুকিয়েছি। তিনি আমাকে একটা কাপড় দিয়েছে, এই কাপড়টা রাখো, রেখে দিয়েছি। এবার কাজের মধ্যে রয়েছে, তো কাপড় কতক্ষণ হাতে নিয়ে সামলাবো, তো আমি আমার ওই পার্টনারকে দিয়েছি, ও তো কাজের মধ্যে, ও আবার আর একজনকে দিয়েছে। এবার কাজ চলছে চলছে চলছে, এবার সন্ধেবেলার পর শ্মশান এবার যজ্ঞ হবে। হঠাৎ করে আমাকে বলছে যে কাপড়টা দিয়েছি সেই কাপড়টা দাও। তাহলে ওর কাছে যাকে দিয়েছে বললাম কাপড়টা দাও। ও আবার যাকে দিয়েছে বলছে কাপড়টা, বলছে না আমি তো পরে ফেলেছি, সব তো পাশাপাশি পরে ফেলেছি। এইবারই খিস্তি শুরু গুরুদেবের, পরে ফেলেছি শোনা, খোল এখনই। সবার সামনে ওই কাপড় খুলিয়েছে, তুমি কাপড় দিয়েছো না? না, কাজের মধ্যে ছিলাম তাই ওটা রাখতে দিয়েছি। ও বলছে আমি কাজের মধ্যে ছিলাম তাই ওকে রাখতে দিয়েছি, ও পরে ফেলেছে কাপড়টাকে। খোল। ওকে ওই কাপড় খুলিয়ে সেই সময় আমাকে গুরুদেব দীক্ষা দেন। এবং সেই দীক্ষা কিন্তু এমনি দীক্ষা নয়, নিজের কোলের ওপরে বসিয়ে আমাকে বলেছিল, আজ পর্যন্ত তিনি বলছে যে আজ পর্যন্ত আমি যা অর্জন করেছি সব তুই নিয়ে নে, আজ পর্যন্ত যা তুই পাপ অর্জন করছিস সব দিয়ে দে। উনি তন্ত্রে যা যা অর্জন করেছিলেন সব আমাকে দিয়ে দিলেন, আর উনি আমার সব পাপ নিয়ে নিলেন। এই দেখে তো সব শিষ্য খেপে গেছে, এ দীক্ষা তো কাউকে দেওয়া হয়নি, কেন এ দীক্ষা দেওয়া হলো? সবার রাগারাগি শুরু। গুরুদেব সেই মাপের ছিলেন, সেদিনই বলেছিল আর আমি কোনোদিনও তারাপীঠেই আসবো না। তিনি তারপরে বেশি দিন আর ওইভাবে বাঁচেননি, তারাপীঠ আসার মতন বাঁচেননি। গুরুদেবের শক্তির কোনো শেষ নেই, কারণ এই ঘটনাগুলো অনেক
হৃদয়ের মধ্যে শুয়ে থাকে, তার মিস তো করি এখনো। আজকের দিনে আমি দাঁড়িয়েই যা আছি আমার গুরুদেবের জন্য। একটা গুরুদেব নয়, এই গুরুদেবের আগে আমার সুমনদা ছিল, সেই মানুষটারও অবদান আমার উপরে অনেক। আজকে আমি 10 ঘন্টা 12 ঘন্টা 6 ঘন্টা যাই যজ্ঞ করি না কেন, যজ্ঞ করার ক্ষমতার অধিকারীতে এসে আমাকে তৈরি করেছে। ফোন করে বাবাকে জিজ্ঞেস করতো, দাদু বলতো আমার বাবাকে, দাদু রাজা ঢুকেছে ঠাকুর ঘরে? তার প্রশ্ন একটাই, হ্যাঁ ঢুকেছে। আবার দুপুরবেলা পরে ফোন করতো, রাজা কি করছে? ধরো ঠাকুর ঘর থেকে বেরোলাম, তাহলে বলতো বেরিয়ে গেছে। কখন বেরিয়েছে? এই সময়। যদি না বেরোতাম তারপর আবার ফোন করতো, মানে কখন ঢুকেছি আর কখন বেরিয়েছি, কি করেছি না করেছি দরকার নাই, আমি ওই ঘরটায় কখন ঢুকেছি আর ওই ঘরটার থেকে কখন বেরিয়েছি। সেই জন্য আপনি বলেন না মাঝে মাঝে দীক্ষা পরে আগে তো বসতে হবে, হ্যাঁ। আগে ধ্যান করতে, আগে চুপচাপ বসে থাক। যে কখন ঢুকতাম কখন বেরোতাম সেইটুকু। আজকের দিনে সবাই নানা রকম বলে না, আমি আমার গুরু পেয়েছি, বুক বাজিয়ে বলি আমি আমার গুরু পেয়েছি। যখন আমি সব খুঁজে পাচ্ছে না, আমার গুরুদেব সবের ব্যবস্থা হচ্ছে না, তখন আমার গুরুদেব বলেছিল তুই আমার বুকের উপরে দাঁড়িয়ে জপ কর, আমি তোর সব। আপনি বলেছিলেন এবার। সেই গুরুদেব জীবন্ত অবস্থায় তার বুকের উপরে দাঁড় করিয়ে আমাকে ধূমাবতীর সাধনা করিয়েছে। এক পায়ের উপরে দাঁড়িয়ে আমি ধূমাবতীর সাধনা করেছি তার বুকের উপরে দাঁড়িয়ে। ওনার কোনো ক্ষতি হয়নি? তো গুরুই জানেন, তখন কি আমি থোড়াই এত কিছু বুঝি? আর তিনি আমাকে করিয়েছেন। সেটাই। ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভ্যাস সুমনদা আমাকে করিয়েছে। আমি বসেছি কিন্তু তিনি বসিয়েছেন, আমি শুনেছি, তিনি বলেছেন আমি শুনেছি। আজকের ডেটে তো জব করতে বললেই সবার গাত্রে আগুন ধরে যায়, যে ক ঘন্টা জব করিস, কর না 8 ঘন্টা 10 ঘন্টা করে জব কর। সবাই এখন ধান্দাবানি খোঁজে, ধান্দাবানি তোমার পিছনে এমনি আসবে তুমি যদি তৈরি হও, ধান্দাবানির পিছনে দৌড়ানোর দরকার লাগে না, ও এমনি এমনি পিছনে আসবে। তুমি যদি কাজ জানো, প্রচার করলে লোকের কাছে পৌঁছবে, লোক আসবে, তুমি তাকে রেজাল্ট দেবে, আবার লোক আসবে, তুমি রেজাল্ট দেবে না, লোক আসবে না। মিডিয়াতে 18 বছরের ওপরে হয়ে রয়েছে, টিভি মিডিয়ার জগতে, এই গুরুদেবদের আশীর্বাদই, আর না হলে এত বছর ধরে থাকার জায়গা নেই। আজকে লোক ফেসবুকে দেখে ভাবে আমি ফেসবুক বাবা, ইউটিউবে দেখে ভাবে ইউটিউব বাবা, কিন্তু আমি ফেসবুক ইউটিউব বাবা তো নই। সেই জন্য সবার রিচুয়ালের থেকে আমার রিচুয়াল আলাদা হয়ে যায়, অনেক লঙ্গার। কারণ গুরুদেবরা ওইভাবেই শিখিয়েছেন। এই যে আমার যে মারণ গুরু, 56টা অমাবস্যা আসতে হবে, 56টা যজ্ঞ অ্যাটেন্ড করতে হবে, 56টা অমাবস্যা? 48টা যজ্ঞ অ্যাটেন্ড করতে হবে। মানে ওই শুধু উনি অমাবস্যায় ক্রিয়া করবেন, তোমার ওই দিন তোমাকে এসে উপস্থিত হতে হবে। এক একটা ক্রিয়ার এরকম 28টা তোমাকে যজ্ঞ অ্যাটেন্ড করতে হবে। তো বিশাল সময়, 28টা মানে তাও 2 বছর, 2 বছর 4 মাস। বাবারে। তবে গিয়ে তোমার ভাগ্য পাল্টাবে। তারা সেই পরিমাপের কাজ ধরছেন। আমার কাছে মুম্বাইয়ের একজন ক্লায়েন্ট এসেছিলেন, আমি তাকে নিয়ে যাই আমার গুরুদেবের কাছে, মানে মারণ ক্রিয়া শিখি। তো সেই মাপের ক্লায়েন্ট ছিল, তিনি তাকে তার মতন করে ক্রিয়া করে বের করেছেন। তো সেই ধরনের সমস্যাগুলো তাদের সেরকম। আমার এই গুরুদেবের কাছে এক ক্লায়েন্টকে নিয়ে গেছিলাম আমি, 8খানা এয়ারপোর্টের অধিকারী ছিলেন তিনি। হ্যাঁ বলছিলাম। তিনি ওই যত সামান্য একটুখানি ক্রিয়ার খরচ তিনি নিয়েছিলেন, আর তার করোটিটা হাতে রেখে, আমার মনে আছে এখনো, আপনি কথা দেন 2টো চাকরি দেবেন আপনি। ঠিক আছে, ওই কাজের বিনিময়ে কি না, আমাকে একটা চাকরি, ওর ছেলের জন্য একটা চাকরি এয়ারপোর্টে। সে ডিচ করেছে,
দেয়নি, বাট তার সমস্যার সমাধান তিনি করে দিয়েছিলেন। তো তাদের ক্ষমতা আলাদা ছিল, সেই ধরনের সেই পরিমাপের জিনিস তারা করতে পারতেন, সেই জন্য সেই রেজাল্টও বেরোতো। আজকে সঠিকভাবে কাজ করে কন্টিনিউ কাজ করলে 100% রেজাল্ট বেরোবে। কোথাও ভুল, তাই তুমি রেজাল্ট পাচ্ছ না। সঠিকভাবে করো, রেজাল্ট পাবেই পাবে। পুরো কাজ করতে হবে, পুরো নিয়ম মেনে চলতে হবে। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, ও সত্য মানে সত্যই। সত্য মানে সত্য। বহু বছর আগে আমার মুখ থেকে কথাটা বেরোয়, এটা প্রচুর মানুষ ব্যবহার করেছেন, প্রচুর জ্যোতিষতান্ত্রিকেরা ব্যবহার করেন। প্রথম যখন আমার মুখ থেকে বেরোয় তখন গুরুদেবের বাণী হিসেবেই বেরোয় যে তন্ত্র অদৃশ্য হলেও সত্য। কোনো এক সময় আমার সিডি বেরিয়েছিল, সেই সিডির ক্যাপশন ছিল যে কি ক্যাপশন দেবো, তখন আমি বলেছিলাম তন্ত্র অদৃশ্য হলেও সত্য। কিন্তু তন্ত্র ক্রিয়াকে যদি সঠিকভাবে প্রয়োগ করো, রেজাল্ট আর বেরোবেই। গুরুদেবের কাছে মিস আমি দেখিনি, রেজাল্ট বেরোনো, কারণ সেই মাপের লোকের কাছে সবার হাতে তৈরি, বুঝতে হবে না। আমার মনে আছে গুরুদেব, আমি বসে আছি, হঠাৎ গল্প চলছে, আমাকে ডাব খাইতে ইচ্ছা করতেছে, না না গালাগালি কে করে, না না মিথ্যা কথা না, গালাগালি আগেই বলতাম, গালাগালি দেবা না, হ্যাঁ যা গাছের গোড়ায়, গাছের কাছে যেতে বলেছেন, গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে, বলে যাবে যে গাছটা ছুঁয়ে থাকতে হবে, গালাগালি, হালা গাছ ধরতে কে কইছে, বললো পড়বে তুই নিয়ে আসবি, আমি যা বলেছে আমি কি গাছের গোড়া, মন্ত্র বলে এরকম ভাবে বাড়ি মারেছে, আর ওখানে কাঁদি ভেঙে পড়ে গেল। কাঁদি ভেঙে পড়ে গেল? হ্যাঁ, বাহ, এই হচ্ছেন গুরুদেব, যার ক্ষমতা অপরম্পর। দেশলাই জ্বালিয়ে কাজ করতেন তিনি, দেশলাই জ্বালিয়ে জ্বালিয়ে, যোগ্য তো ছেড়ে দাও, দেশলাই জ্বালিয়ে জ্বালিয়ে রেজাল্ট বার করেছে। মানে এক প্যাকেট দেশলাই ধরিয়ে 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 মন্ত্র বলে বলে। গুরুদেবের কাজের হিস্ট্রি শুনে হাসতে হাসতে মরবে। সকালবেলা ক্লায়েন্ট লোক চলে এসছে, বাজার জানি তো বললাম না, রোজকার কামাই রোজকার খরচ, যা আসতো সব খরচ করে ফেলতো। সকালবেলা দিদি চিৎকার করছে, কারণ সম্পর্কে আমার দিদি হয়। আচ্ছা, দিদি চিৎকার করছেন, এবার ওই কাজ লোক, নুন নেই, নুন নেই ঘরে, নুন নেই, এবার কি করতে হবে, লোক এসছে, বৌমা বেয়াদপি করছে, বলছে হয়ে যাবো, এই পয়সা দেন, এক প্যাকেট নুন নিয়ে আসেন। ছিল ও ভেবেছে সত্যি বোধহয় বেয়াদবি করছে, নুন দিয়ে বসে। না না করেছে, তুমি দেন না, বলে এক মুঠ নুন নিল, আমরা বলে বাকি ইশারায় বুঝে নিতে হবে ব্যাপারটা, ওখানে বেশি বকা যাবে না, তাহলে তো হয়েই গেল। পরে যে রামপাট খিস্তি তখনই বেরোবে, কোনো ঠিক নেই। আমি ও হয়ে গেছে, এক মুঠ নিয়ে নিয়েছে, ওই ক্রিয়া হয়, মন্ত্র বলে তাকে দিয়ে বললো ছড়িয়ে দেবেন এখানে নিচে। যে বৌমা প্রচন্ড ভাবে মাথা গরম, অশান্তি করছে, প্রচুর অশান্তি করছে, ছড়িয়ে দেবেন। বৌমা ওর প্রতি হেঁটে গেলে ঝাঁটা দিয়ে না, কাপড় দিয়ে এরকম ভাবে তুলে এটা বাড়ির বাইরে ফেলে দেবেন। চলো করে দিদি, আমি জানি সেই ক্রিয়াটা আমি শিখেছি, করি না আলাদা ব্যাপার, কেন করেন না কেন? মনেই থাকে না, প্রচুর ক্রিয়া ভুলে যাই তো, গল্প করতে করতে মনে পড়ে, এর এই ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটা অনেক বছর করি না তো, এই গল্প করতে করতে মনে পড়লো। এটা কিসের ক্রিয়া, মানে কাউকে স্তম্ভন করার? স্তম্ভন, বশীকরণ, ক্রোধ প্রশমন একই সঙ্গে, মানে রেগে আছে মানুষটাকে ঠান্ডা করে জল করতে হবে, বাড়িতে অশান্তিটাকে কমিয়ে দিতে হবে, এই হচ্ছে গল্প। 3 দিনের মাথায় ওই মহিলা এসে হাজির, বৌমা ঠিক হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে। 3 দিনের মাথায় বৌমা ঠিক হয়ে গেছে, সব ঠিক।
ইনসিডেন্ট গুলো না ঘটলে হয়তো ওই ধরনের ওলট পালট জিনিস পাওয়া যেত না। একদম। এই ওলট পালট জিনিসগুলো, যে ক্রিয়াগুলো, এই ঘটনাগুলো ঘটলে তবেই পাওয়া গেছে। এক্সে ওয়ার্কার এক ক্রিয়া আমি শিখেছি তার কাছ থেকে। সংসারে মরার তারের ওপরে ক্রিয়া আছে, পেরেকের ওপরে ক্রিয়া আছে, চটার ওপরে ক্রিয়া আছে, কাপড়ের ওপরে ক্রিয়া আছে, অনেক রকমের ক্রিয়া তিনি আমাকে শিখিয়েছেন। গামছার ক্রিয়া তো আমি করি, বান্দ্রা কেটের ক্রিয়া, বগাবগির ক্রিয়া, শঙ্খলি ক্রিয়া তো করাই হয়। তারপরে কল্যায় ক্রিয়া, কুরুকল্যায় ক্রিয়া, তিনি অনেক সাধনা আমাকে শিখিয়েছেন, সাধনা করিয়েছেন। আজকে গুরুদেবের জন্য আমি দাঁড়িয়ে আছি। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে গুরু আমার কাছে রয়েছেন, সেই গুরু আর একজন জিনিস। তিনি একদম মানে কামাখ্যার থেকেই তৈরি হওয়া যে লোক, মানে কামাখ্যা সিদ্ধ, পূর্ণরূপে কামাখ্যা সিদ্ধ। তিনি বহু বহু বছর, যেরকম 12 বছর বলা হয়, 12 বছরের মতন তিনি এখান থেকে পালিয়ে গিয়ে ওখানে, তারপরে তিনি আসেন। আমার মামা দাদু, মানে সেও ছিল, একই সঙ্গে দু বন্ধু এখান থেকে গেছিলেন। তো আমি মামা দাদুর কাছ থেকে কিছু জিনিস শিখেছিলাম। শেষ বেলায় আমার সময় হয়নি তার কাছ থেকে পুরো শেখার, কিন্তু বলেছিল আমাকে শিখিয়ে দেবো। আমি জিজ্ঞেস করে আসি, যদি বলে আমি শিখিয়ে দেবো, আদেশ নিতে হয়। এই গুরুও সেরকমই। এই গুরু রাস্তায় এমনিতেই তো কাজ করেন তোমার উলঙ্গ হয়ে, আর সেই জন্য কাপড় পরে রাস্তায় পুজোর সময় ছাতা নিয়ে ঘুরছে, ছাতার মধ্যে ভূত ঝুলিয়ে ঘুরছে। ভূত ঝুলিয়ে ঘুরতে ঠাকুর দেখতে বেরিয়েছে। রাত্রিবেলা কোনো বৃষ্টি বাসটানের লোকে পুলিশের গাড়িতে, ঠিক আছে, হেসেছে, ভূতকে পুলিশের গাড়িতে এক ধাক্কা মেরে উল্টে দিয়েছে, তাকে বেরিয়ে দিয়েছে। এই গুরুদেব আর এক পাগল গুরু আমার। এই গুরুর পাগলামি, এক্সে ওয়ার্কার এক পাগলামি আছে। খুব শান্ত কিন্তু খুব মুডি। এরা প্রচন্ড ভাবে মুডি হয়, কখন মুড চেঞ্জ হবে কোনো ঠিক নেই। আমার এই গুরু প্রচুর রূপে ভালোবাসে। গুরুদেবদের ভালোবাসা আমি প্রচুর পেয়েছি, তাই হয়তো জীবনে উন্নতি করেছি। বিপদে বিভিন্ন সময় পড়েছি, বিপদে পড়িনি এটা নয়, বিপদ থেকে তারা রক্ষা করেছে। মা রক্ষিণী রক্ষা করেছে, মহাকাল রক্ষা করেছে, আমার তারা মা রক্ষা করেছে, রক্ষা আমাকে করেছে। যারা যারা আমার পিছনে লেগেছে তাদের তাদের ধীরে 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 কিন্তু শায়েস্তা করে দিয়েছে। কারণ তাদের যা টাইট দিয়েছে, হয়তো আমি মারলে হয়তো মরে যেত, বাট ওই টাইট, ওই নাটবল্টু টাইট, ওই কষা টাইটটা আর হতো না। যারা যারা যখন যখন পিছনে লেগেছে, কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে তাদেরকে একদম জাগা মতন ভিড়িয়ে দিয়েছে। সে যেই ভেরাক, আমার প্রতিশোধ তারা নিয়ে নিয়েছে। যে ভেরাক, তারা কিন্তু তাদের রেজাল্ট তারা তাদের এই জীবন দশাতে ভোগ করে যাচ্ছে। এটাই আমার গুরুদেবের আশীর্বাদ। আর এখনো আমার বিশ্বাস, কোনো কাজ যদি একদম আটকে যায় তো আমার গুরুদেব ঠিক এসে করে দেবে, আবার এসে করে দেবে। এত বড় বাড়ি বানিয়ে দিয়েছে যখন, আমাকে আবার ঠিক করে দেবে। না, আজকে গুরুদেবের অনেক জীবনী শুনে খুবই ভালো লাগলো। ভালো তো শুধু নয়, অনেক কিছু শেখা গেল যে গুরু যে কি জিনিস, গুরু শিষ্যর জন্য কতটা ইম্পর্টেন্ট। আর নট অনলি গুরু, শিষ্যকেও সেরকম হতে হবে অবশ্যই। শিক্ষা অবশ্যই গ্রহণ করতে হবে। হ্যাঁ, তুমি ওই শিখবো ব্যাপার নেই, একদম গুরুদেবের মর্জিতে তুমি শিখবে, তোমার মর্জিতে তুমি শিখতে পারো না। দ্রোণাচার্য কাছে অর্জুনও ছিলেন, কর্ণও ছিলেন, আরো শিষ্যরাও ছিল, কিন্তু অর্জুনও একটাই, কর্ণও একটাই। তো শিষ্য যেরকম ইম্পর্টেন্ট, আর গুরুও ততটাই ইম্পর্টেন্ট। তো আজকে এখানেই শেষ করছি। কোথা থেকে শুনছেন, কেমন লাগলো ঘটনাটা নিশ্চয়ই জানাবেন কমেন্টের মাধ্যমে। একটু ভালোবেসে যদি লাগে শেয়ার করে আপনাদের পরিবারের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ। সত্যটা ভয়ঙ্কর।